আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে। আজকাল অবশ্য সব কিছুতেই আমরা মহা আখ্যাতিতে অভ্যস্ত হয়েছি। মহা লেবুওয়ালা সাবান, মহা ডার্বিওয়ালা শ্যাম্পু, মহাশক্তিধর ডিটারজেন্ট, এইসব সবই এখন মহা। আমাদের রোজকার জীবনে যে সমস্যাটা মাথাচাড়া দিয়েছে সেটাও ওই রকম মহা। সমস্যায় পড়লে সবাই যা করে আমিও তাই করলাম। সমস্যাটা সকলকে জানানোর জন্য ছটফট করতে লাগলাম। প্রথমে কি সেজদাকে ফোন করলাম। সল্টলেকে সেজদার মস্ত বাড়ি, রান্নাঘরে বাথরুমে সাদা মার্বেল, ছাদে মহার্ঘ বাগান। সেজদা বাড়ি ছিল না। বৌদি ফোন ধরল। হ্যালো, কে? ও ভোম্বল, কি খবর? আরে তুমি তো আর আসবেই না। শোনো বৌদি, আমার একটা সমস্যা হয়েছে। জানি জানি, অলরেডি শুনেছি, কিন্তু ভোম্বল আমরা তো এবার পঞ্চমীর দিনে চলে যাচ্ছি। আর জানো তো, এবার আমরা উঠে যাচ্ছি। উফ, ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। কত সিনেমার শুটিং হয়েছে ওখানে। আর জানো তো, উটিতে না মিঠুনের একটা হোটেল আছে। ফোন ছেড়ে দিলাম। মেজদাকে ফোন করলাম। মেজদা অধ্যাপক মানুষ, ঘোরতর বিপ্লববাদীও বটে। গলার আওয়াজ অমিতাভ বচ্চনের মতো গম্ভীর। হ্যালো, কে? ও ভোম্বল, কি? ও ও তোর সেই সমস্যা। হ্যাঁ শুনেছি, বাট আই হেডলেস। পুজোর পরই একটা কনফারেন্স আছে বোম্বেতে, তাই এবার আমরা পুজোর ছুটিতে সবাই বম্বে যাচ্ছি। আমরা কনফারেন্স সেরেই ফিরব। এবারটা তুই একটু ম্যানেজ করে নে ভোম্বল। ফোন কেটে গেল। আমি আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম। তপতিকে আমি টেপি বলেই ডাকি। টেপি, টেপি, তুই অন্তত আমার সমস্যাটা, ছোটদা প্লিজ, তুই অন্তত এই সমস্যাটা আমাকে ট্রান্সফার করিস না। তুই তো জানিস গত 3 বছর আমরা কোথাও যাইনি। ওর তো ছুটিই মেলে না। প্লিজ ছোটদা, এবার আমরা আন্দামান যাচ্ছি। তোর ভাগ্নিরা খুব নিচে উঠেছে। ছোটদা প্লিজ। ফোন রেখে দিলাম। পাবলিক বুথ, অনেকগুলো পয়সা গচ্চা গেল। বুথ থেকে বেরোতেই পাড়ার অনিমেষদার সঙ্গে দেখা। কিরে ভোম্বল, এত রোগা হয়ে গিয়েছিস কেন? এখনো চাকরি বাকরি হলো না? তো দাদারা সব বিগ শট, তাও? আমি কিছু না বলে ট্রামে উঠে পড়লাম। তারপর সন্ধ্যার মুখে 18 নম্বর নস্করপাড়া লেনের মান্ধাতার আমলের গলিতে ঢুকলাম। গলির মধ্যে একটা ভাঙা চোরা ঘরে আমি আর আমার মা। হ্যাঁ, আমার মা, আমার বড়দা, মেজদা, সেজদা, তপতি, সবার মা। মা অসুস্থ, অনেক বয়স হয়েছে। তার উপর রোগে ভুগে ভুগে খিটখিটে আর অধৈর্য হয়ে উঠেছে। ঘরে ঢুকতে মা বলল, কিছু ব্যবস্থা হলো ভোম্বল? আমি হঠাৎ রেগে উঠলাম। রেগে গলা চড়িয়ে বলে উঠলাম, না, কোনো ব্যবস্থা হলো না, হবেও না কোনোদিন। পুজোর ছুটিতে সারা পশ্চিমবাংলার লোক বেড়াতে যাচ্ছে, তোমার আর হাওয়া বদল হবে না। তোমার ছেলেরা যে যার বউ বাচ্চা নিয়ে নিজেরা ভারত ভ্রমণে বেরিয়ে যাচ্ছে, তাদের সবার বাড়িতে তালা। পুজোর কটা দিন তুমি এখানেই থাকবে, এখানে, এই 18 নম্বর গলির নস্করপাড়া লেনের সাথে সাথে ঘরে। তুমিও থাকবে, আমিও থাকবো। আমি রান্না করব, তুমি খাবে, আর তুমি বকবক করে বিলাপ করবে, আর আমি শুনবো। কলকাতা শুদ্ধ লোক পুজোর ঠাকুর দেখতে বেরোবে, আর আমি তোমার জন্য টিউশনের পয়সায় স্টোরের দোকানে দাঁড়াবো। আর এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সব কেটে যাবে। বলতে বলতে খেয়াল ছিল না, হঠাৎই দেখলাম আমার খিটখিটে বুড়ি মা অঝোরে কাঁদছে। মা, কি হলো? মা উত্তর না দিয়ে আমার দিকে সেই দৃষ্টিতে তাকালো, জল্লাদের খাঁড়ার দিকে যেমন আর্ত চোখে তাকিয়ে থাকে বলির পশু। তারপর 2 দিন মা আর কোনো কথা বলেনি। কাল ভোরে আমার মা মারা গেলেন। আমি এখন একা। পুজো আসছে,
বাতাসে শিউলির গন্ধ। দাদারা বোনেরা সবাই ভারতবর্ষে নামি দামি মন্দিরে ভক্তি ভরে পুজো দিচ্ছে, প্রণাম করছে। আর আমি মার সামনের খাটিয়ায় একা বসে আছি। একতলা ছোট ঘরটায় মায়ের গায়ের গন্ধ। পুজো আসছে। মা 18 নম্বর নস্কর পাড়া ছেড়ে একটু হাওয়া বদল করতে চেয়েছিল। এখন শরতের হাওয়ায় হাওয়ায় শুধু মায়েরই গায়ের গন্ধ।